আই ডোন্ট ওয়েট ফর দেম। আমি তাদের জন্য অপেক্ষা করি না। আই ডোন্ট ইমপ্রুভ মাই স্কিল। আমি আমার দক্ষতা বাড়াই না। আই ডোন্ট ওয়াচ টিভি। আমি টিভি দেখি না। আই ডোন্ট লিসন টু মিউজিক। আমি গান শুনি না। আই ডোন্ট লাই। আমি মিথ্যা বলি না। আই ডোন্ট প্লে ফুটবল। আমি ফুটবল খেলি না। আমরা স্পোকেন ইংলিশের পাশাপাশি কিছু গ্রামার পড়াবো যাতে স্পোকেন ইংলিশটা পড়তে সহজ হয়। যদি কেউ গ্রামার না বুঝেন তারপরও সমস্যা নেই, শুধু স্পোকেন ইংলিশের বাক্যগুলো আয়ত্ত করবেন। দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করার নিয়ম, মানে সাধারণ বর্তমান কালকে যদি আপনি না বোধক করতে চান ওই নিয়মটা দেখেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে হলে সাবজেক্টের পরে ডু নট বা ডাজ নট বসাতে হয়। প্রথম বসবে সাবজেক্ট, সাবজেক্টের পরে ডু নট অথবা ডাজ নট বসবে। এরপর ভার্ব, আর ভার্বের জানেন তিনটি রূপ থাকে। প্রথম রূপটি বসবে, বসার পরে বাক্যের বাকি অংশ বসাবেন। এখানে কথা হলো ডু নট বা ডাজ নট বসে, তাহলে কখন ডু নট বসাবেন, কখন ডাজ নট বসাবেন। দেখেন, ডু নট বসে আই, ইউ এবং বহুবচন সাবজেক্টের ক্ষেত্রে। যদি সাবজেক্টটা যদি হয় আই, তাহলে আয়ের পরে ডু নট হবে, যেমন আই ডু নট। সাবজেক্ট যদি হয় ইউ, তাহলে হবে ইউ ডু নট বা ইউ ডোন্ট। সাবজেক্ট যদি হয় বহুবচন যেমন দেই, তাহলে হবে দেই ডু নট বা দেই ডোন্ট। সংক্ষেপে এভাবেও বলতে পারেন, আই ডু নট, আই ডোন্ট, এভাবে বলতে পারেন। তাহলে এক কথায় ডু নট বসবে আই, ইউ, বহুবচন, এই তিন ক্ষেত্রে ডু নট বসবে। তাহলে ডাজ নট কখন বসবে? ডাজ নট বসে বাকি সকল সাবজেক্টের ক্ষেত্রে, মানে আই, ইউ, বহুবচন ছাড়া যত সাবজেক্ট আছে সকল সাবজেক্টের মধ্যে আপনার ডাজ নট বসবে। আই, ইউ, বহুবচন ছাড়া যত সাবজেক্ট আছে সকল সাবজেক্টের ক্ষেত্রে ডাজ নট বসে। এটাকে আরো শর্ট করতে পারেন আপনি। ডু নটকে শর্ট সংক্ষেপে বলা যায় ডোন্ট, এবং ডাজ নটকে সংক্ষেপে ডাজন্ট বলা যায়। অনেকে ডাজেন্ট বলেন, ডাজেন্ট না, উচ্চারণ হবে ডাজন্ট, ডাজন্ট। আচ্ছা, ওটা স্ট্রাকচার দেখেন, প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে ডু নট বা ডাজ নট, এভাবে বলতে পারেন ডোন্ট বা ডাজন্ট। তারপর V1 অর্থাৎ ভার্বের 1 নম্বর রূপ, তারপর বাকি অংশ অবজেক্ট বা কমপ্লিমেন্ট ইত্যাদি। যেমন এখানে খেয়াল করেন, আই ডোন্ট হ্যাং আউট, আমি আড্ডা দেই না। এখানে আই হলো সাবজেক্ট, আর হ্যাং আউট এটা হলো ভার্ব, এখানে অবজেক্ট নেই। আর ডোন্ট এটা হলো অক্সিলারি ভার্ব হিসাবে আসছে, নেগেটিভ নাবোধক বোঝানোর জন্য। তাহলে বলেন আই ডোন্ট হ্যাং আউট, আমি আড্ডা দেই না। এটাকে যদি আপনি হা বোধক বলতেন তাহলে কি হতো? আই হ্যাং আউট, আমি আড্ডা দেই। শুধু ডোন্ট যুক্ত করার কারণে নেগেটিভ নাবোধক হয়ে গেছে, যেমন আই ডোন্ট হ্যাং আউট, আমি আড্ডা দেই না। আর আপনি এটা জানেন, সাবজেক্ট যদি আই, ইউ, বহুবচন হয় তখন ডোন্ট যুক্ত হবে। তার বাহিরে যদি কোনো সাবজেক্ট হয় তখন ডাজন্ট যুক্ত হবে। আই ডোন্ট হ্যাং আউট, আমি আড্ডা দেই না। উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। উইথ অর্থ হলো সাথে, মাই ফ্রেন্ডস আমার বন্ধুরা। উইথ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সাথে। আই ডোন্ট হ্যাং আউট উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সঙ্গে আড্ডা দেই না। আই ডোন্ট আস্ক হিম, আমি তাকে জিজ্ঞেস করি না, প্রশ্ন করি না। কি? কোয়েশ্চনস।
মানে প্রশ্ন, অনেকে কোয়েশনস বলেন, কোয়েশনস না, উচ্চারণটা হবে কোয়েশনস, সরমত আওয়াজটা হবে এখানে, কোয়েশনস। আই ডোন্ট আস্ক হিম কোয়েশনস, আমি তাকে প্রশ্ন জিজ্ঞেস করি না। আই ডোন্ট ওয়াইট, আমি অপেক্ষা করি না। ফর দেম, তাদের জন্য। আই ডোন্ট ওয়াইট ফর দেম, আমি তাদের জন্য অপেক্ষা করি না। আই ডোন্ট ইমপ্রুভ, আমি উন্নত করি না। মাই স্কিল, আমার দক্ষতা। আই ডোন্ট ইমপ্রুভ মাই স্কিল, আমি আমার দক্ষতা বাড়াই না বা উন্নত করি না। আই ডোন্ট ওয়াচ টিভি, আমি টিভি দেখি না। আই ডোন্ট লিসন টু, অনেকে লিসেন বলেন, লিসেন না, লিসন। আই ডোন্ট লিসন টু মিউজিক, আমি গান শুনি না। আই ডোন্ট লাই, আমি মিথ্যা বলি না। আই ডোন্ট প্লে, আমি খেলি না। ফুটবল। আই ডোন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। আই ডোন্ট টেক মানে নেওয়া। আই ডোন্ট টেক, আমি নেই না। রাইট ডিসিশন, অনেকে ডিসিশন বলেন, ডিসিশন হবে না, ডিসিশন, ডিসিশন। আই ডোন্ট টেক রাইট ডিসিশন, আমি সঠিক সিদ্ধান্ত নেই না। দে ডোন্ট হ্যাং আউট, আপনি জানেন যে সাবজেক্ট আই ইউ বহুবচন হলে তখন ডোন্ট যুক্ত হবে, যেহেতু দেই বহুবচন এই জন্য ডোন্ট যুক্ত হয়েছে। দে ডোন্ট হ্যাং আউট, তারা আড্ডা দেয় না। উইথ দেয়ার ফ্রেন্ডস, তাদের বন্ধুদের সাথে। দে ডোন্ট হ্যাং আউট উইথ দেয়ার ফ্রেন্ডস, তারা তাদের বন্ধুদের সাথে আড্ডা দেয় না। দে ডোন্ট ওয়াইট, তারা অপেক্ষা করে না। ফর এনিওয়ান, কারো জন্য। দে ডোন্ট ওয়াইট ফর এনিওয়ান, তারা কারো জন্য অপেক্ষা করে না। ইউ ডোন্ট ইমপ্রুভ ইউর স্কিল, তুমি তোমার দক্ষতা বাড়াও না। দে ডোন্ট কাম টু ওয়ান টাইম, দে ডোন্ট কাম ওয়ান টাইম, তারা সময় মতো আসে না। দে ডোন্ট কাম, তারা আসে না। ওয়ান টাইম, সময় মতো। ওয়ান টাইম, সময় মতো। দে ডোন্ট কাম ওয়ান টাইম, তারা সময় মতো আসে না। দে ডোন্ট হেল্প আদার্স, তারা অন্যদের সাহায্য করে না। দে ডোন্ট হেল্প আদার্স, তারা অন্যদের সাহায্য করে না। দে ডোন্ট হেল্প, তারা সাহায্য করে না। আদার্স, অন্যদেরকে। দে দে হি ডাজন্ট, এখানে খেয়াল করেন, সাবজেক্ট যদি আই ইউ বহুবচন ছাড়া অন্য কোনো সাবজেক্ট হয় তখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হইতো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এখানে কি যুক্ত করবেন? এখানে সেম আপনি ভার্বের সাথে এস বাই এস যুক্ত করবেন, তবে কথা হলো মেইন ভার্বের সাথে এস বাই এস যুক্ত না করে আপনি এই যে ডোন্ট ছিল, ডোন্টের সাথে এস বাই এস যুক্ত করবেন। আর আপনি জানেন ডোন্ট যেহেতু শেষে অ আছে তখন ইএস হয়ে যাবে, তাহলে ডোন্ট থেকে হয়ে যাবে ডাজন্ট। ডোন্ট থেকে হয়ে যাবে ডাজন্ট। যেহেতু একবার এখানে এস বাই এস যুক্ত করেছেন, তাই দ্বিতীয়বার এখানে এস বাই এস হবে না। তাহলে হি ডাজন্ট, এখানে খেয়াল করেন হি শব্দটা আই না, ইউ এটাও না। হি দ্বারা কি বহুবচন বোঝা? এটাও বোঝা না। তার মানে এই তিনটার বাহিরে, এই তিনটার বাহিরে যদি কোনো সাবজেক্ট হয় তখনই আপনি ডাজন্ট বলবেন। আর যদি একবার ডাজন্ট বলে দেন তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আর এস বাই এস যুক্ত হবে না, মানে মেইন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না। হি ডাজন্ট ওয়াইট, সে অপেক্ষা করে না। হি ডাজন্ট হ্যাং আউট, সে আড্ডা দেয় না। উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে। হি ডাজন্ট হ্যাং আউট উইথ হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধুদের সাথে আড্ডা দেয় না।
হি ডাজন্ট ওয়াইট, সে অপেক্ষা করে না, ফর এনিওয়ান, কারো জন্য। হি ডাজন্ট ওয়াইট ফর এনিওয়ান, সে কারো জন্য অপেক্ষা করে না। হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড, সে বুঝে না, দ্য টপিকস, বিষয়গুলো। হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড দ্য টপিকস, সে বিষয়গুলো বুঝে না। হি ডাজন্ট ইট, সে খায় না, হেলথি ফুড, অনেকে হেলদি বলেন, হেলদি না, হেলথি। হি ডাজন্ট ইট হেলথি ফুড, সে স্বাস্থ্যকর খাবার খায় না। হেলথি মানে স্বাস্থ্যকর, ফুড অর্থ হলো খাবার বা খাদ্য। হি ডাজন্ট ইট হেলথি ফুড, সে স্বাস্থ্যকর খাবার খায় না। হি ডাজন্ট নো দ্য ম্যাটার, সে বিষয়টি জানে না। হি ডাজন্ট টেক এডমিশন, সে ভর্তি হয় না। টেক এডমিশন অর্থ হলো ভর্তি হওয়া। হি ডাজন্ট টেক এডমিশন, সে ভর্তি হয় না। হি ডাজন্ট টেক এনি ডিসিশন, সে কোনো সিদ্ধান্ত নেয় না। হি ডাজন্ট টেক এনি ডিসিশন, সে কোনো সিদ্ধান্ত নেয় না। হি ডাজন্ট টেক প্রিপারেশন, সে প্রস্তুতি নেয় না। ফর হিজ এক্সাম, তার পরীক্ষার জন্য। হি ডাজন্ট টেক প্রিপারেশন ফর হিজ এক্সাম, সে তার পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় না। হি ডাজন্ট ফিনিশ, সে শেষ করে না, হিজ হোমওয়ার্ক, তার বাড়ির কাজ। হিজ অর্থ তার, হোমওয়ার্ক অর্থ হলো বাড়ির কাজ। হিজ হোমওয়ার্ক, তার বাড়ির কাজ। ওয়ান টাইম, সময় মতো। ওয়ান টাইম, সময় মতো। হি ডাজন্ট ফিনিশ হিজ হোমওয়ার্ক ওয়ান টাইম। হি ডাজন্ট ফিনিশ হিজ হোমওয়ার্ক ওয়ান টাইম, সে সময় মতো তার বাড়ির কাজ শেষ করে না। হি ডাজন্ট লিসন টু হিজ প্যারেন্টস, হি ডাজন্ট লিসন, সে শোনে না, টু হিজ প্যারেন্টস, হিজ প্যারেন্টস, তার পিতামাতার, মানে তার পিতামাতার কথা আর কি। তাহলে হবে হি ডাজন্ট লিসন টু হিজ প্যারেন্টস, সে তার পিতামাতার কথা শোনে না। হি ডাজন্ট কমপ্লিট, সে পরিপূর্ণ করে না, হিজ অ্যাসাইনমেন্টস, তার অ্যাসাইনমেন্টগুলো। হি ডাজন্ট কমপ্লিট হিজ অ্যাসাইনমেন্ট, সে তার অ্যাসাইনমেন্টগুলো শেষ করে না বা কমপ্লিট করে না। হি ডাজন্ট রেসপেক্ট, অনেকে রেসপেক্ট বলেন, রেসপেক্ট না, রিসপেক্ট। রিসপেক্ট অর্থ হলো সম্মান করা। হি ডাজন্ট রেসপেক্ট, সে সম্মান করে না, হিজ এল্ডার্স, তার বড়দেরকে। হি ডাজন্ট রেসপেক্ট হিজ এল্ডার্স, সে তার বড়দের সম্মান করে না। হি ডাজন্ট ফলো দ্য রুলস, সে নিয়মগুলো মানে না বা সে নিয়মগুলো অনুসরণ করে না। হি ডাজন্ট ফলো, সে অনুসরণ করে না, দ্য রুলস, নিয়মগুলো। হি ডাজন্ট ফলো দ্য রুলস, সে নিয়মগুলো মানে না বা অনুসরণ করে না। হি ডাজন্ট প্রিপেয়ার, সে প্রস্তুতি নেয় না, ফর হিজ এক্সামস, তার পরীক্ষার জন্য। তার পরীক্ষার জন্য। হি ডাজন্ট প্রিপেয়ার ফর হিজ এক্সামস, সে তার পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় না। অনেকেই জিজ্ঞাসা করেছেন যে স্যার, এখানে আপনার বইয়ের মধ্যে কয়টি ক্লাস রয়েছে? আসলে আমার বইয়ের মধ্যে 40টি ক্লাস রয়েছে। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো আপনাদেরকে পড়ানো হবে। ক্লাসগুলো একটু দেখেন, যেমন ক্লাস 4 এই সম্পর্কে আলোচনা হয়েছে। প্রত্যেকটা টপিকে আবার 30টা করে বাক্য দেওয়া হয়েছে, সেন্টেন্স দেওয়া হয়েছে, 30টা সেন্টেন্স। ক্লাস 5 এরপর হলো প্রেজেন্টেশন, কিভাবে বক্তৃতা দিবেন ইংলিশে, এটা দেওয়া হয়েছে। প্রত্যেকটা 5টা ক্লাস পর পর প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। এরপর হলো 6 নং ক্লাস। এখানে দেখেন প্রশ্নবোধক, ডু ইউ টক, তুমি কি কথা বলো? এস আই টক, হ্যাঁ আমি কথা বলি। নো আই ডোন্ট টক, না আমি কথা বলি না। এইভাবে 30টি বাক্য।
এরপরে দেওয়া হয়েছে ইনফিনিটিভ 7 নং ক্লাসে, যেমন ঠক অর্থ কথা বলা, ঠু ঠক কথা বলতে, ইট অর্থ খাওয়া, টু ইট খেতে। এভাবে যেমন বাক্য 30টি দেওয়া হয়েছে। আই ওয়ান্ট আমি চাই, আই ওয়ান্ট টু টক আমি কথা বলতে চাই। তারপর 8 নং ক্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান বর্তমান কাল আর কি। এটা গঠন প্রণালী। তারপর এটা দিয়ে 30টা বাক্য, যেমন আই এম টকিং আমি কথা বলছি, ইউ আর টকিং তুমি কথা বলছো, হি ইজ টকিং সে কথা বলছে। এইভাবে 30টি বাক্য। তারপর 9 নং ক্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে নেগেটিভ করার নিয়ম। এই নিয়ম দেওয়া হলো, নিয়ম দেওয়ার পরে এখানে বাক্য তৈরি করা। আই এন্ট গোয়িং আউটসাইড আমি বাইরে যাচ্ছি না, আই এন্ট ফিনিশিং মাই ওয়ার্ক আমি আমার কাজ শেষ করছি না। এইভাবে 30টি বাক্য দেওয়া। এবার 10 নং ক্লাস। তারপর 10 নং ক্লাসের মধ্যে প্রেজেন্টেশন 2 আর কি, নিজ সম্পর্কে। এটা হলো বিস্তারিত, অ্যাবাউট মাইসেলফ, অনেক লম্বা। এরপর 11 নং ক্লাস এক্সপ্রেশনস, বাই দ্য গ্রেস অফ আল্লাহ আল্লাহর রহমতে, লেট মি সি আমাকে দেখতে দাও। এরপর 12 নং ক্লাস প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ রিটেন আমি লিখেছি, হি হ্যাজ রিটেন সে লিখেছে, ইউ হ্যাভ রিটেন তুমি লিখেছ। আর 13 নং ক্লাস প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে নেগেটিভ করার নিয়ম, যেমন আই হ্যাভন্ট ফিনিশড মাই হোমওয়ার্ক আমি আমার বাড়ির কাজ শেষ করিনি। 14 নং ক্লাস প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়ম, যেমন এইভাবে দেওয়া আর কি বাক্য। হ্যাভ ইউ টেকেন অ্যাডমিশন এট কোচিং সেন্টার তুমি কি কোচিং সেন্টারে ভর্তি হয়েছ। এইভাবে 30টি বাক্য দেওয়া। 15 নং ক্লাস, নিশ্চয় যেহেতু 15 নং ক্লাস এখানে প্রেজেন্টেশন একটা পাবো। দেখেন প্রশ্ন আবার হা বোধক না বোধক। হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছ। Yes, I have finished my homework. হ্যাঁ আমি আমার হোমওয়ার্ক শেষ করেছি। No, I haven't finished my homework. না আমি আমার হোমওয়ার্ক শেষ করিনি। Finished. এইভাবে 30টি বাক্য। তারপর প্রেজেন্টেশন, ইংরেজি শেখার গুরুত্ব সম্পর্কে, কিভাবে বক্তৃতা দিবেন আর কি। 16 নং ক্লাস ফার্স্ট ইনডেফিনিট টেন্স, যেমন আই ওয়াইটেড আমি অপেক্ষা করেছিলাম, আই ওয়াইটেড ফর মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের জন্য অপেক্ষা করেছিলাম। 17 নং ক্লাস ফার্স্ট ইনডেফিনিট টেন্সকে নেগেটিভ করার নিয়ম, যেমন আই ডিডন্ট গো টু স্কুল আমি স্কুলে যাইনি। 18 নং ক্লাস ফার্স্ট ইনডেফিনিট টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়ম, যেমন ডিড ইউ ফিনিশ দ্য রিপোর্ট তুমি কি রিপোর্টটি শেষ করেছিলে। এরপর 20 নং ক্লাস ফার্স্ট ইনডেফিনিট টেন্সে ইয়েস নো কোয়েশ্চন অ্যান্ড আনসার, যেমন ডিড ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছিলে। ইয়েস আই ফিনিশড মাই হোমওয়ার্ক হ্যাঁ আমি আমার হোমওয়ার্ক শেষ করেছিলাম। নো আই ডিডন্ট ফিনিশ মাই হোমওয়ার্ক না আমি আমার হোমওয়ার্ক শেষ করিনি। এইভাবে 30টি বাক্য দেওয়া। তারপর হলো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, আরবিতে বলা হয় ফেলে মাজি ইস্তিমরারি। এটা দিয়ে 30টি বাক্য দেওয়া, যেমন আই ওয়াজ রিডিং আ বুক আমি একটি বই পড়ছিলাম। দে ওয়ার প্লেয়িং ক্রিকেট তারা ক্রিকেট খেলছিল। এইভাবে 30টি বাক্য। যেহেতু 30 নং ক্লাস এই জন্য প্রেজেন্টেশন 20 নং ক্লাসের পরে 20 নং ক্লাসের পরে এই জন্য লম্বা প্রেজেন্টেশন। তারপর 21 নং ক্লাস ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে নেগেটিভ মানে না বোধক করার নিয়ম। এইভাবে 30টা বাক্য।
22 নং ক্লাস ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়ম। এইভাবে 30টি ক্লাস, 30টি বাক্য। এরপর হলো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার, এটা দিয়ে 30টি বাক্য। এরপর হলো 24 নং ক্লাস ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স, ফেলে মোজারা হবে তবে মুস্তাকবিল ভবিষ্যতের অর্থ দেবে। এটি দিয়ে নিয়ম এবং 30টি বাক্য, যেমন আই উইল টক আমি কথা বলবো, আই উইল সলভ আমি সমাধান করব। তারপর হলো 25 নং ক্লাস ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সকে নেগেটিভ মানে নাবোধক করার নিয়ম। দে ওন্ট আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, তারা সমস্যাটি বুঝবে না। এভাবে 30টি বাক্য। এরপরে আবার প্রেজেন্টেশন, ভ্রমণের গুরুত্ব সম্পর্কে। এরপর 26 নং ক্লাস ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়ম। আঠাশ নং ক্লাস সব টেন্স একসাথে দেওয়া। এরপর হলো 29 নং ক্লাস, যেটাকে পেসিভ ভয়েস বলে বা ফেলে মাজহুল বলা হয় আর কি। এটা গঠন প্রণালী, ওটা দিয়ে 30টা বাক্য। একদম সহজ করে লেখা হয়েছে বইটি। এরপর পেসিভের পার্ট 2 দ্বিতীয় অংশ। এরপর আবার প্রেজেন্টেশন, মাদ্রাসার পড়াশোনার গুরুত্ব, মাদ্রাসায় পড়লে কি হয় ওটি নিয়ে একটা সুন্দর গুরুত্ব সম্পর্কে লিখলাম। তারপর 31 নং ক্লাস আফআলা নাকিসা মানে মডাল ভার্বস, ক্যান কোড এগুলো দিয়ে। আই ক্যান গো আমি যেতে পারি, আই কুড গো আমি যেতে পারতাম, আই শ্যাল গো আমি যাব, আই শুড গো আমার যাওয়া উচিত, আই উইল গো আমি যাব, আই উড গো আমি যেতাম, আই মে গো আমি যেতে পারি। এভাবে বাক্য দেওয়া খুব সুন্দর করে। এভাবে 30টি বাক্য। মডেলসের আরেকটা পার্ট দিলাম 2, শুডের ব্যবহার। আই শুড স্টাডি আমার পড়াশোনা করা উচিত, ইউ শুড স্টাডি তোমার পড়াশোনা করা উচিত। এইভাবে 30টি বাক্য দেওয়া হয়েছে, সেন্টেন্স দেওয়া হয়েছে। 33 নং ক্লাস অব্লিগেশন মানে বাধ্যবাধকতা, এটা নিয়ম। এরপরে যেমন আই এম টু গো আমাকে যেতে হয়, হি ইজ টু গো তাকে যেতে হয়, উই আর টু গো আমাদেরকে যেতে হয়। এভাবে 30টি বাক্য দেওয়া হয়েছে। তারপর 34 নং ক্লাস অব্লিগেশন পার্ট 2, ওইটার দ্বিতীয় পার্ট। তারপর হলো পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব কি, এখানে এটা দিয়ে বাক্য গঠন প্রণালী সুন্দর করে দেওয়া হয়েছে। মেকের ব্যবহার, কিভাবে মেক ব্যবহার করবেন, এইভাবে। লেটের ব্যবহার, গেটের ব্যবহার, হ্যাভের ব্যবহার। এরপর সময়ের মূল্য। এই হলো 7টা প্রেজেন্টেশন দেওয়া। প্রত্যেকটা ক্লাস 5টা ক্লাস পরপর একটা প্রেজেন্টেশন দেওয়া, 35টা ক্লাস পর্যন্ত দেওয়া হয়েছে যে প্রেজেন্টেশন। এই সময়ের মূল্য সম্পর্কে লেখা হইল এখানে। 36 নং ক্লাস এক্সিকিউটিভ পার্ট 2 দ্বিতীয় অংশ। তারপর 37 নং ক্লাস হলো কন্ডিশনাল সেন্টেন্স, যেটাকে বলা হয় জুমলা শর্তিয়া। যেমন ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস দি এক্সাম, যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে পাস করবে। এটাও বলতে পারেন ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল বি সাকসেসফুল, যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি সফল হবে।
জুমলা শর্তিয়া শর্তবাচক, ইংলিশে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। এটা দিয়ে 30টা বাক্য। এরপর হলো ডিগ্রি, যেটাকে আরবিতে বলা হয় ইসমে তাফজিল, মান বলা হয়। ডিগ্রির প্রকার কি? পজিটিভ, কম্পারেটিভ, সুপার, 3টে প্রকার। তুলনা কাদের মধ্যে করা হয়? যেমন পজিটিভ ডিগ্রি মানে নিজে নিজেই তুলনা করা। আই এম অ্যাজ টল অ্যাজ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর মতো লম্বা। এটাকে যখন কম্পারেটিভ করা হয় মানে দুইজনের মধ্যে, আই এম টলার দেন মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর চেয়ে লম্বা। এটা চেয়ে মানে দুইজনের মধ্যে তুলনা করা হয়েছে। এরপরে হলো সুপারলেটিভ ডিগ্রি, যেমন আই এম দ্য টলেস্ট ইন দ্য ক্লাস, আমি ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা। এইগুলো এইভাবে 30টা বাক্য দেওয়া। তারপর জমির শান বা দিয়ারের ব্যবহার, এটাতে দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি স্কুল আছে। দেয়ার আর 2 স্কুলস ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে 2টি স্কুল আছে। দেয়ার আর মেনি স্কুলস ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে অনেকগুলো স্কুল আছে। এইভাবে দেওয়া 30টি বাক্য। এরপর হলো জমির শানে বা দিয়ারের দ্বিতীয় পার্ট। তারপরে দেখেন অধিক, অধিক ব্যবহৃত 400টি ভার্ব, যে ভার্বগুলো শিখলে আপনার জন্য ইংরেজি যথেষ্ট। এখানে দেওয়া হয়েছে যেমন অ্যাবাইড, এটা আবার আইপিও দিয়ে উচ্চারণ দেওয়া হয়েছে অ্যাবাইড, তাহলে অ্যাবাইড হবে না, উচ্চারণ অ্যাবাইড। যখন এখানে স্ট্রেস সিম্বল আছে এই জন্য বলতে হয় অ্যাবাইড, মেনে চলা। এটা V2 কি, V3 কি, আবার অর্থ, এভাবে 400 ভার্ব দেওয়া হয়েছে। এইভাবে এই বইটার মধ্যে 400 ভার্ব দেওয়া হয়েছে। তারপর হলো নাম্বার মানে ইংরেজি সংখ্যাগুলো কিভাবে পড়বেন, এই সিস্টেমটা। 1 1, এটা 1 আর ON 1, আর এটা 1। এই পাশে আইপিএ দিয়ে উচ্চারণ দেওয়া। আইপিএ অবশ্যই শিখতে হবে, আইপিএ ছাড়া ইংরেজি উচ্চারণ শুদ্ধ হবে না। আইপিএ সাউন্ড হলো 44টি। মাঝে মাঝে দেখবেন উল্টা দেখা যায়, আসলে উল্টা না, এই যে এটা উল্টা দেখা যায়, এটা উল্টা না, এটা ওই সাউন্ড। এই যে দেখেন এখানে একটা সাউন্ড, এটা হয়তো দেখা হয়নি কখন। এরকম এগুলো শিখতে হবে, আইপিএ শিখতে হবে, না হয় ইংরেজি শুদ্ধ হবে না। আইপিএর জন্য আমার বই আছে, 100 টাকা মূল্য, ওইটা আপনারা নিতে পারেন, খুব সুন্দরভাবে লেখা হয়েছে। এরপর দেখেন উইক সপ্তাহ, ওইটা দিয়ে দেওয়া হয়েছে ওই শব্দগুলো, যেমন স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এগুলো দেওয়া হয়েছে। ডব্লিউএইচ কোয়েশ্চন দেওয়া হয়েছে। এজেক্টিভ সম্পর্কে শব্দ দেওয়া হয়েছে, যেমন কি ট্যালেন্ট মেধাবী, ট্যালেন্টলেস মেধাহীন, এইভাবে। এডুকেটেড শিক্ষিত, এবার এজেক্টিভ সম্পর্কে দেওয়া হয়েছে। এরপর ক্লোথস কাপড় সম্পর্কে শব্দ দেওয়া হয়েছে। আত্মীয় স্বজন সম্পর্কে শব্দ দেওয়া হয়েছে। খাবার সম্পর্কে শব্দ দেওয়া হয়েছে। পেশা সম্পর্কে শব্দ দেওয়া হয়েছে। এরপরে শোয়ার রুম সম্পর্কে এখানে শব্দ দেওয়া হয়েছে। শাকসবজি সম্পর্কে, ইসলামিক যে শব্দগুলো ব্যবহার হয়, আল্লাহ, দয়ালু, সৃষ্টিকর্তা, নবী, ফেরেশতা, শয়তান, জান্নাত, জাকাত ইত্যাদি শব্দগুলো দেওয়া হয়েছে। ওইভাবে সুন্দরভাবে বইটা লেখা হয়েছে। আমার 3টি বই আছে, একটা হলো রিডিং শেখার বই, একটা হলো স্পোকেন ইংলিশের বই, আর একটা হলো 3000 শব্দ মানে পৃথিবীতে যত গুরুত্বপূর্ণ শব্দ আছে সব থেকে বাছাইকৃত 3000 শব্দ, ওই শব্দের বইটা প্রত্যেকটা উচ্চারণ, বাংলা উচ্চারণ দেওয়া, আইপি উচ্চারণ দেওয়া, পাশে অর্থ দেওয়া, এত সহজভাবে লেখা হয়েছে। এই সবগুলো বই যদি কেউ কমপ্লিট করেন, ইনশাল্লাহ বলতে পারি যে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। যদি কারো বইটি প্রয়োজন হয় এই নম্বরে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ বই পেয়ে যাবেন। বাংলাদেশের যে কোনো স্থানে বই পাঠানো যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।